তবু বলতে পারোনি? ভেবেছ আমি সুখে আছি? যখন দেখলে আমি সাইমনকে বিয়ে করিনি, তখন আবারও আমার সুখের দায় কাঁধে তুলে নিতে ছুটে এলে। তোমাকে আমি কখনো বলেছিলাম আমি কিসে সুখী? নিজে নিজে ভেবে নিলে। তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি, আমি সুখেই আছি। তার জন্য আমার বিয়ে করতে হবে না। তুমি ফিরে যাও। ভালোবাসি বলেই ফিরিয়েছিলাম, ভুল করেছিলাম। এবার আমি ফিরব না নীরা। তোকে 2 বার ফিরিয়েছিলাম, তুই এখন আমাকে 14 দ্বিগুণে 28 বার ফিরিয়ে দে। 29 বারের সময় আমাকে গ্রহণ করবি। আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস। ভালোবাসি সেটা আমি একবারও অস্বীকার করিনি। তবে বিয়ে আমি করব না সেও আমি ভালো মতো জানি। তাই বৃথা সময় নষ্ট করে লাভ নেই। আমার সময় নষ্ট হচ্ছে কি না আমি বুঝবো আপাতত। চল ছিপ ফেলি। যদি আমি জিতি তবে আমি তোকে একটা চিঠি দেব, তুই পুরোটা পড়বি। আর তুই জিতলে যা চাস সব পাবি। শুধু আমাকে চলে যেতে বলিস না, আর তুই ফিরে যাস না। ওরা ছিপ ফেলল। সময় অতিবাহিত হচ্ছে, কেউ কথা বলছে না আর। ওদের সমস্ত মনোযোগ নিবদ্ধ ওই পুকুরে। নীরা আফনানকে আর চায় না। তবুও ওর চিঠি পড়ার সুতীব্র লোভ হলো। তবে জিতল নীরাই। বল কি চাস? গোমরা মুখে বলল আফনান। ওর ইচ্ছে ছিল জয়ী হলে অন্তত চিঠিতে হলেও মনের অবস্থাটা ব্যাখ্যা করা যেত। কিন্তু এখন তোমার চিঠি। হেরেও অভিব্যক্তি উজ্জ্বল হলো আফনানের। তুই পড়বি, কিন্তু আমি তো হেরে গেছি। তুমি বলেছিলে আমি জিতলে যে কোনো উপহার চাইতে পারি। হার খুব কষ্টকর, তাই চাইছি হারলেও পুরস্কারটুকু তুমি পাও। এর অন্য অর্থ করো না। করব না। যদি নিশ্চিত হতে পারে তুই চিঠিটা পড়বি তবেই দেব, নইলে নয়। পড়ব। আফনান ওর পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ নীরার দিকে এগিয়ে দিল। আগেই রেডি। আজ এটা তোকে দিতামই, সেই জন্য। এমন পারফরমেন্স হলে কেমনে দিতে? কটাক্ষহীন এই কথাটা বলেই সে চলে গেল হনহনিয়ে। আফনান তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। এই যে কিছুটা সান্নিধ্য পাওয়া গেল এই অমূল্য ওর কাছে। নীরা, আমি যখন খুব ছোট তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। একা একজন মায়ের তার শিশু সন্তানদের বড় করা কতটা ভয়ানক সংগ্রামের তা বিস্তারিত আমি আজ বলবো না। শুধু এটুকু বলবো, আমি সেই ছোটবেলা থেকে মায়ের সাথে স্ট্রাগল করেছি। আমার জীবনে কোনো ভালো কিছুই সহজে আসেনি। এর মধ্যেই তুই হাতছানি দিয়ে ডাকলি। আমি ভয় পেয়েছিলাম আমার জীবনে যা কিছু প্রাপ্তি তার একটা অবশ্যই নিলয়। আর তখন তোরও বয়স খুব কম, আবেগে ভেসে যাবার বয়স। কয়েকদিন পরেই যদি তোর মোহ কেটে যায়, বন্ধুত্ব হারানোর শঙ্কা, সাথে তোর বয়স, আমার অর্থনৈতিক অবস্থা সবই তখন প্রতিকূলে। আমি তখন অনার্সে পড়ি, কিছু টিউশনই করা হয়, পায়ের নিচে শক্ত মাটি নেই। এখন এই বয়সে হয়তো তেমন করে কেউ মাথা ঘামাবে না, কিন্তু সেই সময় মস্ত বড় ভুলই হতো। বহুদিন পরে যখন তোকে আবার দেখলাম, এক চোখে কাজল নিয়ে হাঁটছিস, অনেক বদলে গেছিস আমার প্রতি। তখনও তোর একই রকম অনুভূতি আছে। তখন বুঝলাম ওটা শুধু মোহ ছিল না। সেদিন মনে হলো কোনো মেয়ের আহ্বানেই কেন সাড়া দিতে পারেনি। আমি আসলে অবচেতনে তোকেই খুঁজতাম, পাইনি কোথাও বলেই জীবনে প্রেম হয়নি একটাও। সেবারে আমি বুঝলাম আমিও তোকে প্রবলভাবে চাই। যতটা চাইলে অপ্রাপ্তিতে ভেতরটা পুড়ে ভস্ম হয়ে ছাই উড়ে যায়, ঠিক ততটা কিংবা তারও বেশি চাই। তুই আমাকে সেবার হাসি মুখে ফিরিয়ে দিলি। আমার সে নিয়ে কোনো অভিযোগ নেই। একবারে কাটাকাটি ধরে নে না হয়। আমাদের বাড়িতে আমার সামনে যে আরেকবার এসে দাঁড়ালো, সে একজন পরিপূর্ণ তরুণী। আবার আমি সত্যিই তোর সাথে এবার অন্যায় করেছি নীরা। তখন আমার অবস্থা টালমাটাল, বাঁচা মরার লড়াইয়ের মধ্যে ছিলাম তখন আমি। ভাবলাম যদি মরে যাই তোর পক্ষে আমার মতো একজনকে, যে তোর মতো কাউকে বারবার ফিরিয়ে দেয়, তাকে ভুলতে পারা সহজ হবে। যখন সব ঠিকঠাক হলো তখন ভাবলাম এবার সময় হয়েছে নিজের মনকে আর একবার উন্মুক্ত করে দেবার। কিন্তু চাইলেই কি সব চাওয়ার মতো হয়? আমার ক্ষেত্রে তো আরও নয়। আমার ভাগ্য বেরোপ। এবার আর তোর মুখোমুখি হবারই সাহস করতে পারলাম না। কিন্তু বিশ্বাস কর, আমি ভেঙে চড়ে গিয়েছি। তোর আর আমার দুটো মনেই ক্ষত। এই ক্ষত আমরা এক না হলে সরবে না।
একবার হাতটা ধরে দেখ, আমি তোর হাত কোনো দিন ছাড়ব না, মনের কথা শুনব। তুইও একবার মনের কথা শুনে দেখ প্লিজ। আমি আজ আমার সমস্ত উৎসর্গ করে কথা দিলাম তোকে, যতদিন এই পৃথিবীর কোলে অন্তত নক্ষত্র রাজি আর ওই সুবিশাল দিগন্তের নিচে শ্বাস টানতে পারবো, ততদিন তোর হাত ছাড়ব না আমি। একবার একটা সুযোগ। ইতি হতভাগ্য আফনান। চিঠি শেষ করে নীরা ক্ষণকাল স্তব্ধ হয়ে বসে রইল। এই নিতান্ত সাদামাটা একটা চিঠির ভাঁজের প্রতিটা অক্ষরে ভালোবাসার বিষাদ, হাহাকার আর আকুলতা মিলেমিশে একাকার হয়ে গেছে। নীরা সারাদিন আর ঘর থেকে বের হলো না, দুপুরে খেতেও আসেনি। রোকেয়া ডেকেছেন, ইলা এসে কয়েকবার ডেকেছে, সে দরজায় খুলে দেখার তাড়না অনুভব করেনি। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামার আয়োজন প্রকৃতিতে, তখন গাড়ির শব্দ আর হইচই শুনে ঘর থেকে বেরিয়ে লম্বা রেলিংয়ের বারান্দায় এসে দাঁড়ালো নীরা। ওর ঘরটা দোতলায়। উকি দিয়ে দেখল বকুল ফুপু এসেছেন। নীরাকে দেখে হাত নেড়ে হাসলেন তিনি। কতদিন পরে স্বাভাবিক আচরণ করলেন তিনি ওর সাথে। সাইমন আর টুম্পাও এসেছে। নীরা এবার সিঁড়ি ভেঙে নামলো। বকুল ফুপু ওকে জড়িয়ে ধরলেন, ধরে রেখেই বললেন, আমাকে এভাবে পর করে দিলি, তুমি তো রেগে চলে গেলে। তাই বলে তুইও একবার কল দিতেই পারবি না? আচ্ছা ফুপু, সরি, এসো ভিতরে যাবে না? এখানেই সব আলাপ সারবে। চল চল ভিতরে যাই। নীরার মন ভালো হয়ে গেল। বাবা আর ফুপু দুইজনের মধ্যে কী যেন একটা ব্যাপার আছে। এদের সংস্পর্শে এলেই মনে একটা স্ফূর্তির রেশ ছড়িয়ে পড়ে। রাতে খাবার টেবিলে নীরা বসেছিল মা, চাচি আর ফুপুর সাথে। অতিথিদের আগেই খাওয়ানো হয়েছে। রাতে নীরার ঘরে এলেন বাবা আর ফুপু। ছেলেটার ব্যাপারে কিছু ভাবলি মা? কি ভাববো বাবা? দেখ মা, তোর মা ওকে খুব বাজে কথা বলেছে। ওর বাবা মায়ের ডিভোর্স নিয়ে বলেছে, তুই জানিস? উল্টো পাল্টা কিছু বলেছে জানি, কিন্তু এসব জানতাম না। একটা ছেলে যে সব সময় ওইটা কারণ থেকেই কষ্ট পেয়েছে, সেটা ওর সবথেকে স্পর্শকাতর জায়গা। আফরান ভেবেছে জীবনে টাকা পয়সা আসবে, কিন্তু ওই যে ওর বাবা, তাকে সে মুছতে পারবে না। সেজন্যই হীনমন্যতায় ভুগেছে, যেটা খুব স্বাভাবিক। তবু দেখ, ও কিন্তু তোর মায়ের অসম্মান হোক এটা চায় না বলেই কাউকে কিচ্ছু বলেনি। তোর মা নিজেই সব কথা আমাকে না বললেও আমি জানতামও না। চিঠিতেও রোকেয়ার কথা কিছু লেখেনি আফরান। এবার বকুল বললেন, দেখ নীরা, আত্মমর্যাদা আর ইগো দুটো আলাদা জিনিস। আমরা গুলিয়ে ফেলি। আত্মসম্মান যেন মাথা নিচু করে বাঁচতে শেখাই, তেমনি ইগো কোনো দিন কাউকে সুখী হতে দেয় না। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ ভীষণ ক্ষতিকর। একবার ভেবে দেখিস। তারা বেরিয়ে গেলেন। রোকেয়ার ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। ভেতরে গিয়ে মেয়ের মুখোমুখি হবার মতো শক্তি সঞ্চয় করতে পারেননি। নিজের কাজে নিজের মেয়ের কাছে বড্ড ছোট হয়ে গেছেন। খুব সকালেই আজ নীরার ঘুম ভাঙল, যদিও গাঢ় হয়নি, ছাড়া ছাড়া ঘুম। সকালে বারান্দায় দাঁড়িয়ে দেখলো আফনান গেট দিয়ে বেরিয়ে গেল। একটা রিকশা এদিকেই আসছে। আফনানের সামনে থামলো। ইরা দ্রুত পায়ে নেমে এলো। আফনান ততক্ষণে রিকশায় চড়ে বসেছে। নীরাকে দেখে বলল, আরিফ গতকাল ধরা পড়েছে বর্ডারের কাছে। আমাকে যেতে হবে, পরশু আবার আসব। ওদিকে সরে বসো। কেন, তুই কোথায় যাবি? ভূতের বাড়ি যাবে না? তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাব। বলে একগাল হেসে সরে বসলো আফনান। নীরা উঠল রিকশায়। এই রিকশাগুলো যথেষ্ট বড়, 3 জন বসা যায়। দূরত্ব রেখেই বসলো ওরা। রিকশা চলতে শুরু করলো। তোমাকে বাসে তুলে দিয়ে চলে আসবো। নীরা, বলো। তবু ইতস্তত করে আফনান বলল, একবার তোর হাতটা ধরতে পারি? নীরা সব প্রতিভ ভঙ্গিতে নিজেই হাত ধরল আফনানের। দুটো মুখেই হাসি বিস্তৃত হলো। হাতে হাতে সংযোগে হ্যাপি হরমোন যেন আন্দোলিত হলো ওদের মনের প্রতিটি অলিন্দে। এই প্রাপ্তির সুখের কোনো মাপকাঠি নেই পার্থিব জগতে। এই সুখ আসে অন্য জগৎ হতে। 2 সপ্তাহ আগে নীরার বিয়ে হয়েছে ধুমধাম করে। আরও একবার এই বাড়িটা সেজে উঠেছিল জমকালো হয়ে। ইরা আর সাফিন চুটিয়ে প্রেম পর্ব সেরে নিচ্ছে। মানে অভিমানে খুনসুটিতে ওদের সময়টা কাটছে দারুণ। ইলা অপেক্ষায় আছে একদিন কিশোর পাশাকে বিয়ে করবে। এখন তো প্রায় সমবয়সী,
নতুন বই পড়লে সে কিশোরের চাইতে বয়সে বড় হয়ে যাবে, তাই পড়ে না। মনে মনে সে ওর সাথেই একই অনুপাতে বেড়ে উঠছে। কল্পনাতেই একটা সংসার হবে, এটাই ওর ভাবনা। তবে একটা বড় রহস্যের সন্ধানে আছে, যদি সমাধান করতে পারে তবেই না একটা কাজের কাজ হবে। আর 2 মাস পরে আনিকার ট্রান্সফার হয়ে ঢাকায় আসবে। 2 প্রান্তে থেকেও নিলয়ের সাথে চুটিয়ে সংসার চলছে ওর। ঢাকায় এলেই সন্তান নিয়ে ভাববে ওরা। রবিন আর শায়লা ছোট্ট রায়াকে নিয়ে স্বপ্নের মতো দিন কাটছে। আয়েশা তার ছেলে মেয়ে নিয়ে ভীষণ খুশি, তারা সুখে থাকুক, এটা ছাড়া পুরো জীবনে তিনি আর কিচ্ছু চাননি। নীরার সাথে তার জমে উঠেছে এরই মধ্যে, সবাই ভালো আছে। তবুও রোকেয়া এখনও ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারেননি। তিনি নিজেও চান, কিন্তু কোথাও গিয়ে যেন পারেন না। মেয়ের হাসি মুখ দেখে তার ভালো লাগে, আবার আফনানকে দেখলে ভালো লাগায় যেন মরিচা ধরে। নিজেকে তিনি বুঝতে পারেন না, তার মধ্যে যেন দ্বৈত সত্তার বাস। কে যে কি চায় তিনি ঠিক বুঝতে পারেন না। সবাই ভালো থাকুক, এর বিনিময়ে তিনি না হয় খানিকটা অসুখী থাকলেন। মেনে নিয়েছেন তিনি এটা। মেনে নিলেও আফনানের সাথে খুব বেশি নমনীয় তিনি চাইলেও হতে পারেন না। তার হতচ্ছাড়া জামাইয়ে অবশ্য কম তেড়দর নয়, ঠিকই হাসি মুখে জবাব দিয়ে দেয়। কোনো কটু কথা নয়, তবুও ঠিকই এসে লাগে। নীরা কাজলের কৌটো বাড়িয়ে দিল আফনানের দিকে। এটা দিয়ে আমি কি করব? এখন আমি চোখে কাজল দিয়ে ঘুমাবো? বিয়ে করে বুদ্ধি শুদ্ধি সব দরাজে সেল করে দিয়েছো নাকি? আমাকে দিয়ে দাও। আমি বলছিলাম কি, তোকে এক চোখে কাজল দিয়েই দারুণ লাগে। বাজে কথা রাখো, এটা ধরো আর চোখে দিয়ে দাও। এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, আজ থেকে আমার এক চোখের কাজল তুমিই দিয়ে দেবে। তুমি আজ থেকে প্র্যাকটিস করবে। ইলাকে ডাকি? আমি ইলাকে বিয়ে করছি। আস্তাগফিরুল্লাহ। সময় নষ্ট হচ্ছে। আফনানের হাত ভীষণভাবে কাঁপছে। চোখের কাছাকাছি গেলেই হাত কাঁপা শুরু হয়। কি অদ্ভুত! কাজল দিতে গেলে এমন হয় নাকি? কাজল দিতে গিয়ে চোখের নিচেও লাগিয়ে ফেলল আফনান। নীরা রেগে মেগে মুখ ধুয়ে এলো। তুমি যতক্ষণ না শিখবে আমি আর কাজল দেব না চোখে। আফনান বলল, একমাত্র বউয়ের আবদার যেহেতু রাখতেই হয়। এইসব ঢং করবে না। কি লুতুপুতু কথাবার্তা শিখেছো? বলার পর তুই যে রেগে তাকাস, এটাই আমার ভীষণ ভালো লাগে, তাই বলি। নীরা হেসে ফেলল। ওদের বাড়িতে এসেছে গতকাল। বাড়ির সামনে যে জোনাকির মেলা, সেটা সব সময় দেখে। ওরা যাচ্ছে বাড়ি থেকে খানিকটা দূরে, নতুনত্বের স্বাদ নিতে। ভীষণ নিরিবিলি জায়গাটা। এক মুহূর্তে মন ভালো হয়ে গেল এখানে এসে। থোকা থোকা জোনাকির মেলা বসেছে। জোনাকিরা আলোর পসরা সাজিয়ে রেখেছে যেন ওদের জন্য। আজ মিলান চাঁদের আলোয় আলো ছড়াবার দায়িত্ব নিয়েছে জোনাকিগুলো। হাজার হাজার ক্ষুদে জোনাকির প্রদীপ জ্বলছে, নিভছে, আবার জ্বলছে। আফনান ফিসফিস করে বলল, তোকে যে আমি পেয়েছি এখনো স্বপ্নও মনে হয়। এই নিস্তব্ধ রাতের যেটুকু শব্দ, তা ওই জোনাকি আর ঝিঝি পোকাদের। প্রকৃতির এই অপূর্ব অতীন্দ্রিয় রূপ ব্যাঘাত ঘটাবে না বলে নীরাও ফিসফিস করে বলল, পরের জীবন স্বপ্নময় হোক, ভালোবাসা জোনাকির আলোর মতন জ্বলতে থাকুক। পরিবেশটা এতই মনোহর যে ওরা ঠিক নিজের মধ্যে রইল না পুরোপুরি। আফনানের অধর নেমে এলো নীরার কপালে। ভালোবাসার বৃষ্টি যেন টুপ করে নেমে এসেছে মাটির পৃথিবীতে। জোনাকির জেলে রাখা প্রদীপের রূপে কাঠখোট্টা দুটো মানুষ জীবনের সব রং খুঁজে পেয়েছে সবে।